ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর জায়গায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছে নাজরিন মুনি। নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। টানা 4 দিন ধরে চলা কারফিউর শুরুর দিকে কিছু জায়গায় সহিংসতা চলতে থাকলেও মঙ্গলবার নতুন করে কিছু ঘটেনি। ফলে আতঙ্ক কমে স্বস্তি এসেছে জনমনে। কারফিউ শিথিলের সময় সীমা বাড়ছে, স্বাভাবিক হতে শুরু করেছে দেশ। ফলে সাধারণ ছুটি না বাড়িয়ে আগামীকাল থেকে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস খুলছে সীমিত সময়ের জন্য। এরই মধ্যে আবার সর্বোচ্চ আদালতের রায়ের পর কোটা নিয়ে প্রজ্ঞাপনও জারি করেছে সরকার। আইনমন্ত্রী বলেছেন, কোটার অনুপাত নিয়ে আদালতে যে নির্দেশনা দিয়েছে আপাতত তাতে হাত দেবে না সরকার, কারণ সর্বোচ্চ আদালতের রায় প্রতিপালন করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় তারা। একই সঙ্গে ঘটে যাওয়া সহিংসতায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব ও তাদের বিরুদ্ধে হওয়া মামলা বিবেচনায় নেওয়ার আশ্বাসও দিয়েছেন মন্ত্রীরা। তারা বলছেন, শিক্ষার্থীরা সব দাবি পূরণ হয়েছে, এবার তাদের শিক্ষাঙ্গনে ফিরে যাবার পালা। এদিকে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নাম এসেছে। যদিও বিএনপি তা অস্বীকার করে আসছে। দলটির মহাসচিব এরই মধ্যে অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপির উপর দোষ চাপাচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে এত প্রাণহানি, এত অস্থিতিশীলতার দায় আসলে কার? রাজনীতিতে কেমন বার্তা দিয়ে গেল শিক্ষার্থীদের এই আন্দোলন? কোটার প্রজ্ঞাপন জারির পর এখন তবে কি হবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, আছেন জাতীয় পার্টির কোষাধ্যক্ষ এবং সাবেক সংসদ সদস্য আহসান আদিলুর রহমান, এবং আছেন আমাদের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া। এবং দর্শক, আপনারা আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং স্বাগত জানাই অতিথিদের। আমি শুরুই করতে চাই স্যারকে দিয়ে। স্যার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এমন সময়ে। সকল কিছুই মানা হলো এবং আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, দাবি দেওয়া, সকল কিছুই আমরা দৃষ্টত সব মেনে নেওয়া, পূরণ হওয়া সব কিছু আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের দাবি 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় হল খুলে দিতে হবে, বিশ্ববিদ্যালয় খুলতে হবে। বিশ্ববিদ্যালয় খুলতে আসলে কত সময় লাগবে? হ্যাঁ, ধন্যবাদ মুন্নি, আপনাকে ধন্যবাদ। আমার দুজন সহ আলোচক আমার সাথে আছেন, ডক্টর এস এম কামাল এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আদিলুর রহমান সাহেব, এবং ডিবিসির অসংখ্য দর্শকবৃন্দকে। আসলে কোটা আন্দোলনটা ঘিরে যে সহিংসতা ঘটেছে, যেটা কোটা আন্দোলনের মধ্যে থাকে নাই, একজন শিক্ষক হিসাবে আমাদের লজ্জা লাগে যে কোটা আন্দোলন করতে গিয়ে আমাদের শিক্ষার্থীরা কোটা আন্দোলন করেছে এবং তাদের আন্দোলনের প্রতি আমরাও সমর্থন দিয়েছি যে যৌক্তিক আন্দোলন না, আমরা বলেছি তোমাদের যৌক্তিক সমাধান আমরা চাই, সেটা আমরা শিক্ষক সমিতি থেকে বিবৃতিও দিয়েছি। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে 14, 15, 16 তারিখে যেভাবে বহিরাগত প্রবেশ করে শিক্ষার্থীদের রুম ভেঙেছে, প্রথম দিকে ছাত্রলীগ বা কোটা আন্দোলনকারীদের মধ্যে কিছু কিছু সংঘর্ষ ছিল, কিছু কিছু রুম, যেটা সবসময় বিশ্ববিদ্যালয়ে আপনিও পড়েছেন কিছু ঘটনা ঘটে, কিন্তু পরে পরিকল্পিতভাবে 15 তারিখে এবং 16 তারিখে তছনছ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের এগুলো ভেঙে। তারপরে আমরা একটা পর্যায়ে দেখলাম যে আমাদের শিক্ষকদেরকে মারধর করা হচ্ছে, আমাদের শিক্ষকরা আহত হয়েছে এবং কাদের হাতে? বহিরাগত দ্বারা। 16 তারিখে আমাদের শিক্ষকরা গিয়েছে টিএসসির মোড়ে, ছাত্রলীগকে পেলো, দেখছে কিছু শিক্ষার্থীর হাতে লাঠি, বলে এটা ফেলে দাও, ফেলে দিয়েছে। সামনে গেল, সেখানে কোটা আন্দোলনকারী স্যার, তারাও আমাদের ছাত্র, তাদেরকে বললো, তারা ফেলে দিল। এরপরে পিছন থেকে এসে কিছু অছাত্র বহিরাগত যাদেরকে ভাড়া করে আনা হয়েছে, তারা আমাদের শিক্ষকদের 5 জন শিক্ষক আহত হলো। এবং 17 তারিখে আমাদের রোকেয়া হলের প্রবেশকে জিম্মি করা হলো, তার পরিবারকে জিম্মি করা হলো। জিম্মি কারা করেছে? সকালবেলা 5 জন মুখ বেঁধে এসে বাসা ঘেরাও দিয়ে রাখছে। তারপরে প্রথম প্রবেশ একটা পর্যায়ে কি বলে একটা পর্যায়ে উনি ছুটে গেলেন, তার পরিবারকে জিম্মি করলো। তারপর আমাদের মাননীয় উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামাল সাহেবের সাথে যোগাযোগ হলো, আমরা পুলিশ কমিশনের সাথে যোগাযোগ করলাম, বিকেলে পুলিশ এসে তারপরে এদেরকে বলে টলে তারপরে উদ্ধার করলো। এই যে শিক্ষকদেরকে উদ্ধার, তারপরে আপনার একটা পর্যায়ে শিক্ষক বলার পর কোনো সময় এই ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে ঘটে না। কামাল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আপনার শিক্ষকরা যখন এই কোটা আন্দোলনকারীদের রক্ষা করতে গিয়ে দেখা গেল যে শিক্ষকদের গায়ে হাত উঠিয়েছে, মহিলা শিক্ষকদের গায়ে হাত উঠিয়েছে। আমরা তো গণমাধ্যমকে বলি নাই, তারা কারা? তারা কি কোনো না আমাদের কোনো শিক্ষার্থী এটা করতে পারে না। বহিরাগত অনুপ্রবেশকারী, যারা মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন যে আমি মুক্তিযোদ্ধা সন্তানদেরকে দিব না রাজাকারদেরকে সন্তানদেরকে দিব, এটাকে খণ্ডায়িত করে তুমি আমি রাজাকার দিয়ে স্লোগান দিয়েছে, যে মুক্তিযুদ্ধের জন্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রাণ দিয়েছে, ছাত্ররা প্রাণ দিয়েছে। শিক্ষকদের এখনও বিশ্ববিদ্যালয় এরিয়াতে শিক্ষকদের স্মৃতিস্তম্ভ আছে,
যেখানে 26শে মার্চ কালোরাত্রিতে আমাদের জেসি দেব, সন্তোষ চন্দ্র ভট্টাচার্য সহ অসংখ্য শিক্ষককে হত্যা করা হয়েছিল। 14 ডিসেম্বর বিজয়ের পূর্বে আমাদের শিক্ষকদেরকে হত্যা করা হয়েছে। শিক্ষকদের স্মৃতিস্তম্ভগুলো আপনারা ক্যাম্পাসে গেলে দেখতে পাবেন। সেই বিশ্ববিদ্যালয়, মুক্তিযুদ্ধের বিশ্ববিদ্যালয়, মাননীয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করে রাজাকার স্লোগান দেবে, এটাকে মেনে নেওয়া যায়? আমরা শিক্ষক সমিতিকে বিবৃতি দিয়েছি। আমাদের কোমলবতী শিক্ষার্থীদের অনুপ্রবেশকারীরা, শিবিরের ছেলেরা, জামা শিবিরের চক্র ভুল তথ্য দিয়ে স্লোগান দেওয়ার ব্যবস্থা করেছে। পরবর্তী দিন কিন্তু এই স্লোগানটা তারা পরিবর্তন করে তারপরে তারা সঠিক জায়গায় আবার বক্তব্য দিচ্ছিল। তো এই যে দুঃখজনক ঘটনাগুলো ঘটেছে এবং পরিকল্পিতভাবে আমরা 16-17 তারিখে আমরা বুঝতে পেরেছি এই কোটা আন্দোলনের মধ্যে আমাদের শিক্ষার্থীদের কাছে নেই, এখানে অন্য কেউ প্রবেশ করেছে। এমনকি 17 তারিখ থেকে তো আপনারা দেখেছেন যে তাণ্ডব, যেভাবে মেট্রো রেল আমাদের অহংকার। আমি এক মানুষ আমাকে বলল আজকে যে স্যার, আমি তো কখনো বিদেশ যাই নাই, কিন্তু ইউরোপ আমেরিকার কথা শুনে মেট্রো রেলে ওঠার পর মনে হচ্ছে যে ইউরোপে আমেরিকা চলে এসেছি। মানুষের যে অনুভূতি, যেখানে বলা হয়েছিল যে মেট্রো রেলে প্রতিদিন 60,000 লোক যাতায়াত করবে, সেখানে 5 গুণ, প্রায় 3 লাখের উপরে প্রতিদিন যাতায়াত করতো। সেই মেট্রো রেলে 2টা স্টেশন কারা ভেঙেছে? মিরপুরে আপনাদের ভিডিও ফুটেজ আছে, আপনারা সংবাদ কর্মীরা আপনাদেরকে এনে দিয়েছেন। সেই লোকগুলো কারা? এরা বহিরাগত, ট্রেন, এবং যারা অল্প সময়ের ভিতরে অনেক কিছু ধ্বংস করে। এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের অনেক ভাঙচুর করা হয়েছে প্রাথমিক দফায়। সেটা ছাত্রলীগের প্রতি এক ধরনের অভিযোগ বলেন, বিতৃষ্ণা বলেন, তাদের বিরুদ্ধে অনেক কিছু ক্ষোভ জমা হওয়া বলেন, সেগুলো থেকে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের কক্ষ ভাঙচুর করেছে, তাদের বের করে দিয়েছে। এই দৃশ্য কিন্তু আমরা প্রথমে দেখেছি। না, আমি আপনাকে যেটা বলি, ছাত্রলীগের প্রতি কিছু ছাত্রলীগের প্রতি ক্ষোভ থাকতেই পারে। কোটা আন্দোলনকারীদেরও একটা অংশ ছাত্রলীগের, যারা কোটা আন্দোলন করেছে এরা কি বাইরে কেউ? ছাত্রলীগেরও অনেক কর্মী মনে করছে তাদের অধিকার। আন্দোলন করেছে, ছাত্রলীগের রুম ভাঙচুর করেছে, কোটা আন্দোলনকারীদের রুম ও ছাত্রলীগের ছেলেরা ভাঙচুর হয়েছে। বা এটা আমরা শিক্ষকরা কিন্তু আমরা 3 দিন, আমাদের উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামাল, আমাদের প্রো উপাচার্যরা, আমাদের সিন্ডিকেট মেম্বাররা, আমাদের প্রভোস্টরা, আমাদের প্রক্টররা, আমরা সন্ধ্যা থেকে ভোর 5টা পর্যন্ত 3 দিন আমরা ডিউটি করেছি যাতে বিশ্ববিদ্যালয়ে কোনো সংঘর্ষ না হয়। আমরা বহু কষ্ট করে সেটা আমরা প্রতিহত করেছি। কিন্তু আমরা 17 তারিখে দেখলাম যে অনুপ্রবেশকারীরাই আমাদের শিক্ষার্থীদের রুম, তারা তো জানে না, আমাদের বেশিরভাগই জামা শিবিরের চক্র ঢুকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রায় 200-300 রুম। আপনি এখন বিশ্ববিদ্যালয় খোলার কথা বলছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের রুমগুলো ঠিক করতে আমাদের 1 মাস সময় লাগবে। আমি স্যার আসবো আরো বিস্তারিত জানার জন্য যে কি ক্ষতি হয়েছে আসলে বিশ্ববিদ্যালয়ে। কথা বলে রাখি, সেটা হলো যে আমাদের প্রভোস্টদেরকে রাত্রেবেলা কোটা আন্দোলনের নাম দিয়ে অনুপ্রবেশকারীরা বাধ্য করেছে যে এখানে ছাত্র রাজনীতি করা যাবে না, ছাত্রলীগ করা যাবে না, সিগনেচার নিয়েছে। হ্যাঁ, আমরা তাৎক্ষণিকভাবে সেদিনই জানছিলাম এবং সেটা নিয়ে নিশ্চয়ই স্যার আপনার সাথে কথা বলবো। হাসান আদিলুর রহমান আমাদের সাথে আছেন, কোষাধ্যক্ষ জাতীয় পার্টি। এই পুরো ঘটনায় জাতীয় পার্টি প্রথমে কোটা আন্দোলনদের সমর্থন দিয়েছে, বলেছে যে কোটা তাদের দাবি মেনে নেওয়া উচিত, এটা অযৌক্তিক যে 56% কোটায় থাকবে। তারপরে এই পুরো সময়টাতে আমরা জাতীয় পার্টির কোনো সাড়া শব্দ পাই নাই, কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার 2 সহ-আলোচক এবং ডিবিসির দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা। না, এই জাতীয় পার্টি প্রথমেই, আমাদের মাননীয় চেয়ারম্যান প্রথমেই বলেছেন যে এই আন্দোলনটি যৌক্তিক আন্দোলন এবং সেখানে জাতীয় পার্টি সমর্থন করে। কারণ 1 জুলাই থেকে যখন আমরা প্রথম এই আন্দোলনটি শুরু হয় তখন কিন্তু খুব একটা সহিংস আন্দোলন ছিল না এবং একটা ন্যায্য এবং যৌক্তিক দাবি নিয়ে ছাত্ররা মাঠে ছিল। এটা কিন্তু কোনো রাজনৈতিক রূপ পায়নি। রাজনৈতিক রূপ পাওয়া শুরু করে হচ্ছে গিয়ে 10 তারিখের পর থেকে, এবং যখন আবু সাইদ, আমাদের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ যখন শহীদ হন, এরপর থেকেই এটি একটি সহিংস রূপ নেয় এবং তখনই রাজনৈতিক দলগুলো এর মধ্যে অংশ নেওয়া শুরু করে এবং স্টুডেন্টদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা অর্জনের পক্ষে কোনো সময় জাতীয় পার্টি ছিল না। তবে স্টুডেন্টদের পক্ষে আমরা এখনও আছি এবং তখনও ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো, কারণ তারা দেশের ভবিষ্যৎ এবং তাদের যে আন্দোলনটি তারা করলো এ দেখে আমাদের একদিক থেকে আশার সঞ্চয় হয়েছে যে আমাদের যুব সমাজ, তরুণ প্রজন্ম রাজনীতি করতে পারে এবং তারা তাদের অধিকারটা আদায় করে নিতে পারে, এবং সেটি দেখলাম তারা সেটি আদায় করে নিয়েছে। তো পরবর্তীতে সেই আন্দোলনের ধারাবাহিকতায় যা কিছু হয়েছে দেশে, আপনি মনে করেন যে তাদেরই আন্দোলনের ধারাবাহিকতা এটা, নাকি আসলে অন্য কেউ এখান থেকে তাদের নিজেদের আখের গুছাতে চেয়েছে?
না অবশ্যই আমাদের ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা প্রথম থেকে যারা ছিল তারা তো একটা যৌক্তিক আন্দোলন করছিল এবং তারা সবাইকে ইনভলভ করতে পেরেছিল। সারা বাংলাদেশ থেকে ছাত্র সমাজ তাদের পিছনে এসছিল, কিন্তু এটাকে সহিংস বা রাজনৈতিক রূপটা কিন্তু পরে দেওয়া হয় যখন আমাদের আবু সাইদ সহ 6 জন নিহত হয় আমাদের ওই 16 তারিখে। এরপর থেকে জিনিসটি রাজনৈতিক রূপ পাওয়া শুরু করে। এবং আমাদের মানে এই এখন এটা কি মানে এই এত তাণ্ডব, এত সহিংসতা, এত মৃত্যু, এটা রাজনৈতিক আন্দোলনের অংশ আপনি মনে করেন? এত সহিংসতা হতো না যদি এটা রাজনৈতিক রূপ না পেত। তবে এখানে আমরা যেটা প্রথম থেকেই আমরা বলে আসছি যে এটি কোনো একটা আন্দোলন ছিল না। এই আন্দোলনটি অত্যন্ত সহজভাবে মানে সাবলীল ভঙ্গিতে প্রথম সপ্তাহে, জুলাইয়ের প্রথম সপ্তাহে এটাকে আমরা নির্মূল করতে পারতাম। ছাত্রদেরকে জাস্ট ডেকে তাদের কথা যদি শোনা হতো, তাদের প্রস্তাব যদি শোনা হতো, তাহলে আর এই প্রবলেমটা হতো না। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখলাম যে সরকার সেই ব্যবস্থাটি নিল না এবং যে আইনি প্রক্রিয়া বা যে আদালত দেখানো শুরু করলো, আমরা তখনই বুঝেছিলাম যে এই তরুণ প্রজন্ম তাদেরকে এই আদালতের কথা না বলে তাদেরকে যদি বলা হতো যে হ্যাঁ আমরা এই প্রবলেমটা দেখছি, তোমাদের এই দাবিটা আমরা দেখছি এবং এটা আমরা সমাধানের ব্যবস্থা করছি, ওরা কিন্তু চাচ্ছিলও তাই। ওরা নির্বাহী বিভাগের কাছ থেকে এই আদেশটি চাচ্ছিলেন, তারপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা একটি ভরসার কথা শুনতে চাচ্ছিলেন, কিন্তু সেটা তারা সময় মতো না পাওয়াতেই এই দুর্ভোগটি হলো। এবং এখন যেটি হয়েছে সেটি তো এখন এটি কোটা আন্দোলনের মধ্যে আর নেই এবং ছাত্ররা যদিও ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে অন্যান্যরা এর মধ্যে জড়িয়ে গেছে, কিন্তু এখন এই অন্যান্যদেরকে আলাদা করাটা খুব ডিফিকাল্ট হবে। এবং গত 2 দিনে যে 38টি মামলায় প্রায় 1,500 লোকের মতো গ্রেফতার হচ্ছে, এর মধ্যে যে ছাত্রও নেই সেটাও তো আমরা বলতে পারছি না। এবং ভবিষ্যতেও আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনি আজকে বললেন যে আমরা এখনও জানি না কতজনের ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন নিহত হয়েছে বা আহত হয়েছে, তাদেরকে আমরা ব্যবস্থা নিব, কিন্তু এটা একটা ইয়ে করে এটা ঠিকমতো পর্যবেক্ষণ করে এবং বের করে তারপর আমরা করব। কিন্তু এটি করা কিন্তু খুব একটা ফাইন লাইনের মধ্যে। এটি কিভাবে আপনি বের করবেন যে এটা সাধারণ ছাত্র নাকি এটা হচ্ছে কি আরও কোনো সহিংস দলের হয়ে কাজ করেছে, এই জিনিসটি এখন সামনের দিকে। এতে যাতে হয়রানি না হয় এবং ছাত্ররা যাতে মানে হয়রানির শিকার না হয় বা অন্য কোনো মানে প্রশাসনিক বা একাডেমিক কোনো শাস্তির যদি না পড়ে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা চাবো যে সাধারণ ছাত্রদেরকে অবশ্যই এখন আপনাদেরকে আলাদা করে এটা হ্যান্ডেল করতে হবে। যদিও আজকে 4 জন মন্ত্রী একসাথে বলেছেন যে সাধারণ শিক্ষার্থীদের যদি মামলার সাথে তারা যুক্ত থাকে সেটা আলাদাভাবে সেটা দেখা হবে, সেটা একটা আশ্বাসের জায়গায় আছে, কিন্তু আমরা জানি না যে শেষ পর্যন্ত কি হবে সেই জায়গায়। এস এম কামাল হোসেন আমাদের সাথে আছেন এবং ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। এখনও পর্যন্ত যা কিছু আছে সেটি হচ্ছে এই পুরো ঘটনার দায় বেশিরভাগ মানুষের কাছ থেকে, দলের কাছ থেকে, পক্ষের কাছ থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে এটা সরকারের দায়। স্বল্পতম সময়ে যেটা সমাধান করা যেত সেটা করেনি। এবং যেটা স্যার বললেন এবং একই সাথে আহসান আদিলুর রহমান বললেন যে যখন থেকে আসলে এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাইফকে গুলি করে মেরে ফেলা হয় তখন সেটা সহিংস হয়ে ওঠে, এর আগে হয়নি। যদিও বলা হয়ে থাকে ছাত্রলীগের আক্রমণের পরে এটি সহিংস হয়ে ওঠে। এই দুটো ঘটনাই এড়ানোর মতো ঘটনা বোধ ছিল। আমরা ধন্যবাদ বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ দিই, দর্শক শ্রোতাদের ধন্যবাদ দিই। দেখেন, ছাত্রদের যে কোঠা বাতিলের আন্দোলন, এই আন্দোলনের সাথে তো সরকার একাত্মতা ঘোষণা করছে। তা নাহলে তো হাইকোর্ট যখন কোঠা বহাল রাখলো, সরকারের 2018-এর প্রজ্ঞাপন বাতিল করলেন, তখন কিন্তু সরকারের পক্ষ থেকেই সেই রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে রিট করা হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যা আমরা কোঠা প্রথা বাতিল করছি, হাইকোর্ট সেইখানে আবার কোঠা রাখছে, সেই কোঠার বিরুদ্ধে আমরা রিট করেছি উচ্চ আদালতের তারিখ পর্যন্ত অপেক্ষা করতে। হ্যাঁ, আপনি বলতে পারেন সময় এগোয় আনা যাইতো। আমরা মনে করছি সাধারণ ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলন আপনি 14 তারিখ পর্যন্ত প্রায় 1 সপ্তাহব্যাপী কোনো সংঘাত হয়নি। আপনি হোয়াইট হাউসের মুখপাত্র উনি একটা দিলেন, 2 জন নিহত হয়েছে। সেদিন কিন্তু একজনও নিহত হয়নি, আপনি জানেন।
যারা এই দেশ থেকে তাকে এই রিপোর্টটা দিয়েছেন যে 2 জন মারা গেছে, আমি যদি মনে করি পরের ঘটনায় যে পরের দিন যে 6 জন মারা গেল রংপুর সহ, আমি মনে করি যে তাদের ইন্ধনে যেই করুক সেই শক্তির ইন্ধনেই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে। আমি এই যারা মারা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীও শোক জানিয়েছেন, আমিও শোক জানাই। এই পর্যন্ত যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার কারণে যারা মারা গেছেন, সাধারণ ছাত্র যারা মারা গেছেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যারা মারা গেছে তাদের প্রতি আমি কিন্তু ধ্বংসযজ্ঞ চলার আগ পর্যন্ত যদি আমরা এই 6 জনের কথা বা 10 জনের কথাও চিন্তা করি, শেষ করি আর কি হ্যাঁ, তা তখন মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আহ্বান করছেন। তারা যখন বলছে যে বিচার বিভাগে তদন্ত চাই, সঙ্গে সঙ্গে একজন বিচারপতিদের তদন্ত কমিটি করা হয়েছে, আপনি দেখেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে উচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করে, তোমরা হতাশ হবা না, একটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন। হ্যাঁ, আপনি ছাত্রদের যে সংঘাতে, যেটা প্রফেসর নিজাম সাহেব বললেন, বিশ্ববিদ্যালয়ে কারা ঢুকছে, কারা কী করছে, ছাত্রলীগের সাথে প্রাথমিকভাবে সংঘর্ষ হইতে পারে, হল ভাঙা, কিন্তু তার পরবর্তীতে কারা ঢুকছে, শিক্ষকদের কারা লাঞ্ছিত করছে, এটা নিজাম সাহেব বলছেন, আমি এই ব্যাপারে বলতে চাই না। কিন্তু এরপর থেকে আজকে বাংলাদেশের যে তার রাজনীতি আমরা খুশি হতাম, বাংলাদেশে যে স্থাপনাগুলোর কারণে বাংলাদেশের মর্যাদা বিশ্বে বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশের মানুষের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, সেই স্থাপনাগুলো তো কোনো অপরাধ করে নাই। সেই স্থাপনাগুলোতে শুধু আওয়ামী লীগ যায় না, জাতীয় পার্টির লোকও যায়, বিএনপির লোকও যায়, সাধারণ মানুষও যায়। কি অপরাধটা করেছে মেট্রো রেল, কি অপরাধটা করেছে বিটিভি, কি অপরাধটা করেছে সেতু ভবন। সেতু ভবন কার? সরকারের, জাতীয় সম্পদ। হাজার হাজার গাড়ি পুড়িয়ে দিয়েছেন, মেট্রো রেল পুড়িয়ে দিয়েছেন, টোল প্লাজায় আগুন ধরিয়ে দিয়েছেন, আপনি পুলিশ বক্সে আগুন দিয়েছেন, কারা করছে? আমি আজকে যেটা দেখলাম যে গোয়েন্দা সংস্থা ডিবির প্রধান জনাব হারুন সাহেব, যিনি তথ্য উপথ্য নিয়ে বলেছেন যে এটা তারেক জিয়া নির্দেশে আজকে সারা বাংলাদেশ থেকে জঙ্গি, ছাত্র শিবির, ছাত্র দলের ক্যাডারদের এনে এই ছাত্রদের সামনে রেখে তারা এই সহিংসতা ঘটিয়েছেন। আপনি আমারে প্রশ্ন করতে পারেন যে এই সমস্ত স্থাপনায় কেন হামলা হলো, কেন প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিল না? আপনি দেখেন, আমার অনুভূতির জায়গা, আমার দুর্বলতার জায়গা হচ্ছে সাধারণ ছাত্র। আপনি যেটা বলছেন নিজাম সাহেব, যে ছাত্রলীগ হল থেকে ছেড়ে চলে গেছে, পালিয়ে গেছে, সে নিউজ হয়েছিল। আপনি ওই দিন যদি ছাত্রলীগ হলে ঢুকতো রাজুর ভাস্কর থেকে আগে যেয়ে, তাহলে ক্ষমতাসীন দল ছাত্রলীগকে বের করতে পারতো না, কেউ ঢুকতে পারতো না। হয়তো সেটা আসলে সম্ভব ছিল যে হারে শিক্ষার্থীরা আন্দোলনে ছিলেন। আমি ওই বিশ্ববিদ্যালয় হলে যে আগে ঢুকবে, হল সে ধরে রাখতে পারে, আর ক্ষমতাসীন দল বাইরে কিন্তু পুলিশ আছে। আপনি একটা উদাহরণ দেয়, বিএনপির আমলে ছাত্ররা আন্দোলন করছিল, এই শামসুন্নাহলের, আমি আজকে 15 বছর আগের কাহিনী, এই সাধারণ ছাত্রছাত্রী এই কাহিনী জানে না। সেদিন সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল, শামসুন্নাহর হল, রোকে হলে রাতের অন্ধকারে পুলিশ এবং মহিলা পুলিশও না, পুরুষ পুলিশ এবং ছাত্রদলের ক্যাডারে যেভাবে নির্যাতন করেছিল মেয়েদের, এবং ইডেন কলেজের 18,000 মেয়ে সারা রাত রাস্তায় ছিল। আমরা তো যদি সরকার এই সাধারণ ছাত্রদের প্রতি যদি তাদের যদি না থাকতো, অনুমতি না থাকতো, তাদের প্রতি যদি তাদের কোনো ক্ষোভ থাকতো, তাহলে তো আমরা বিএনপির মতো করতাম। আমরা সেটা করি না। আমি আপনার যেটা বলি, আজকে দেখেন এই যে এই ছাত্রদেরকে ডাল হিসেবে ব্যবহার করেন। আপনি দেখেন, অনেকে বলবে, আমাদের অনেক বন্ধুরা বলেন, বুদ্ধিজীবীরা, যে হেলিকপ্টার দিয়ে পুলিশ উদ্ধার করেছেন। আপনি যে ইউনিভার্সিটিটায় ছাত্ররা বের হয়ে আসছে, পুলিশ যে ইউনিভার্সিটিতে আটকে রেখেছেন,
ওই পুলিশ উদ্ধার করতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করতে হবে? তাকে ঢুকতে হবে গুলি করতে করতে। নিশ্চয়ই অনেক টুকরো টুকরো ঘটনা হয়েছে, আপনারা আপনাদের মতো করে সামাল দিতে চেয়েছেন, কিন্তু আমাদের প্রশ্ন ছিল শুরুতেই যে দুটো ঘটনা যেটি আসলে সহজে সমাধান করা যেত, পরপর কয়েকটি ঘটনা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো ভুল ছিল কিনা, আমি কিন্তু এটা জানতে আপনার কাছ থেকে আসবো। ছাত্রলীগ নামানো, একই সাথে গুলি করা ছাত্রদের উপরে, এগুলো ভুল সিদ্ধান্ত নাকি তাৎক্ষণিক কোনো বিষয় ছিল, আমি বিরতির পর জানতে ফিরছি। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিমিত্ত রাজকাহনে। আমরা আলোচনা আছি প্রজ্ঞাপন জারি এবং কারফিউ শিথিলের পর তারপরে কি, এবং আলোচনাতে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া। আমরা একটু তার কাছে আবারও যেতে চাই। স্যার, আপনি বলছিলেন যে অন্তত 200 কক্ষ ভাঙচুর করা হয়েছে এবং হ্যাঁ, যা কিছু হয়েছে এগুলো ঠিক করতেও 1 মাসের মতো সময় লাগবে, কিন্তু 1 মাস সময়কাল শিক্ষার্থীরা আসলে শিক্ষার বাইরে থাকবে কিনা, বা আর কি কি ক্ষতি বিশ্ববিদ্যালয়ে হয়েছে যে এতদিন সময় লাগবে বিশ্ববিদ্যালয় খুলতে? মূলত বিশ্ববিদ্যালয়ের হলগুলোই ভাঙচুর করেছে, বিশ্ববিদ্যালয়ের আরও কিছু স্থাপনা, তারপরে শিক্ষার্থীদের যে আসবাবপত্র, যেখানে চেয়ার টেবিল বা যেখানে তারা ঘুমায়, সেগুলো তারা ধ্বংস করেছে, পুড়িয়েছে অনেকগুলো রুম। তো সেগুলো মেজারমেন্ট এরা কারা ছিল? আপনারা কি বিশ্ববিদ্যালয়ে অনেক সিসিটিভি আছে? তারপরে নালে আপনারাও তো ছিলেন, তো গেটে আছে, ভিতরে তো আর সিসিটিভি তো ওইভাবে দেওয়া নেই। তবে আমরা অটোমেশনের কারণ করব, সামনে সিসিটিভিগুলো ফ্লোরে ফ্লোরে থাকবে যাতে করে চিহ্নিত করা যায় আর কি। যারা জোরপূর্বক আপনাদের কাছ থেকে এরকম প্রজ্ঞাপনের সিগনেচার নিয়েছে যে ছাত্রলীগ থাকবে না, রাজনীতি থাকবে না, তারা কারা? তারা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কারণ তাদের ফেস তো আপনারা চেনেন না। সেখানে কিছু কিছু শিক্ষার্থী এরা ছাত্র শিবিরের এবং জামাতের ক্যাডার, এবং এদের সাথে বহিরাগতরা ছিল, এবং ওরা এত শক্তিশালী ছিল, ওরা গালিগালাজ করেছে, কথাবার্তা বলেছে, এমনকি যেভাবে তখন প্রভোস্টটা বাধ্য হয়ে আমাদেরকে ফোন করছে, আমাদের ভাইস চ্যান্সেলর সহ আমরা বসে আছি। এবং এটা শুধু এখানে করে নাই, জাহাঙ্গীরনগরে করেছে, রাজশাহীতে করেছে। জাহাঙ্গীরনগর ভাইস চ্যান্সেলর অবরুদ্ধ করে রেখেছে, আমাদের ভাইস চ্যান্সেলরকে অবরুদ্ধ করতে পারে নাই। ভাইস চ্যান্সেলর বাড়ি অ্যাটাক করার প্ল্যান ছিল তাদের, কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ পুলিশ, বিজেপি, আইনশৃঙ্খলা বাহিনী খুব কঠিনভাবে সেটা করেছে, এবং আমরাও সে প্রোটেকশনের মধ্যে আমরা চেষ্টা করেছি যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে। অতীত 2018 সালে তো একবার উপাচার্যের বাড়ি আক্রমণ করেছিল না, সেই স্মৃতি তো আমাদের মনে আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তারা ঘেরাও দিয়ে রাখছে, এরপরে তারা একটা কন্ডিশন দিয়েছে যে 3 উপাচার্যের পদত্যাগ চায়, প্রক্টরের পদত্যাগ চায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যতটুকু করা দরকার ছিল, মানে আপ্রাণ চেষ্টা করেছে সেটা রক্ষা করার জন্য, যাতে বিশ্ববিদ্যালয়ে কোথাও কোনো লাশ না পড়ে, বিশ্ববিদ্যালয়ে কোনো সহিংস ঘটনা তো বিশ্ববিদ্যালয়ে যেগুলো ঘটেছে এর বাইরে গিয়ে ঘটানো হয়েছে। কিন্তু স্যার, আপনারা আসলে শিক্ষার্থীরা আপনাদের উপরে রাখি এই কারণে ছিল যে এত বড় একটা আন্দোলন হচ্ছিল, তারা মনে করেছে আপনারা তাদের পক্ষে নাই, আপনারা তাদের হয়ে কোনো বিবৃতি দিচ্ছেন না। আমরা বিবৃতি দিয়েছি শিক্ষক সমিতির সভাপতি হিসাবে, এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের মহাসচিব হিসাবে আমরা যৌক্তিক সমাধান চাই। আমরা বলেছি, আমাকে যে কোটা আন্দোলনের সমন্বয়কারী আমার গেটে এসে আমাকে বলছে, তখন আমরা শিক্ষকদের আন্দোলনে 1 ঘন্টা আমাদের প্রেস ব্রিফিং ছিল, স্যার একটু আমাদের পক্ষে বলেন না, আপনারা তো একটু টেলিভিশনে যাচ্ছেন। শিক্ষকদের মারার কারণ কি, মানে কি কারণে শিক্ষকদের? এখন বহিরাগতদের সাথে, জামাত শিবিরের সাথে তো শিক্ষকরা তো মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যেখানে কাজ করছে, সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যারা বলন্টিত করতে চায় তারা তো এই কাজটাই করবে, এটাই তো স্বাভাবিক। তার মানে যাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল ভিসি, প্রবেসি বা প্রক্টরদের, তারা আমাদের বিশ্ববিদ্যালয় করে না, এটা করা হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়, এবং আমাদের শিক্ষকরা আমাদের রোকেয়া হলে এটা করা হয়েছিল, রোকেয়া হলে অবরুদ্ধ করা হয়েছিল। তারপরে আপনার একজন শিক্ষকের নাম আমার লুৎফুল এলাহি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওনার একটা চোখ শেষ হয়ে গেছে। একজন শিক্ষক এই আন্দোলনে তার চোখ শেষ করে, ইতিহাস বিভাগের একজন শিক্ষক, উনি বঙ্গবন্ধু পরিষদের সচিব, সেখানে একটা পরিষদ আছে, তাকে টার্গেট করা হয়েছে। তাহলে বুঝতে পারেন যে এই টার্গেটটা কেন। তার মানে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সাথে বহিরাগতরা যুক্ত ছিল এই পুরো ঘটনায়। অবশ্যই। আমি হাসান আদিলুর রহমানের কাছে আসি। শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে আপনারা খুবই একমত, বারবারই একই কথা বলছেন, কিন্তু এই আন্দোলনকে করে যায় যে শিক্ষকদের মারা, ইউনিভার্সিটি ভাঙচুর করা, কক্ষ ভাঙচুর করা, যা কিছু তারা করেছে, সেটা শুধু শিক্ষার্থীদের ঘটনা আপনার মনে হয়? না, আগের পর্বে আমি যেটি বললাম যে আমাদের আবু সাঈদ মারা যাওয়ার পর থেকেই আসলে এটা সহিংসতার রূপ নিয়েছে, কথাটি ঠিক নয়। এটার আসলে ছাত্রলীগ যখন এই 15 তারিখের দিকে যখন ওই আমাদের সাধারণ ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়লো, আমাদের মেয়েদেরকে বাইরে ভাড়া করা গুন্ডা দিয়ে পেটালো, তারপরে থেকে আমরা দেখলাম যে তারা হল থেকে
ছাত্রলীগকে বের করে দেবার জন্য, এটা কিন্তু সাধারণ ছাত্ররা। নিজাম সাহেব যদিও বলছেন যে ওদের পিছনে হয়তো জামাত শিবিরের লোকজন ছিল, কিন্তু আমরা যা দেখেছি সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা আমরা যা দেখেছি বা খবর পেয়েছি, এতে সাধারণ ছাত্রদেরই অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্তভাবে তারা এটি তাদের ছাত্রলীগের কর্মীদেরকে, নেতাদেরকে বের করে দিয়েছে তাদের এবং হল ভাঙচুর করেছে। তাই সরকারের একটি দায়বদ্ধতা বা একটি দায় যে তারা দেরি করে এটা হ্যান্ডেল করেছে, আরেকটি দায় হচ্ছে তারা এটাকে ছাত্রলীগ দিয়ে আমাদের এই সাধারণ ছাত্রছাত্রীর উপরে হামলা করিয়েছে। এটিরও দায় কিন্তু সরকারের উপর যায়। এবং এত লোক যখন মারা যাওয়া শুরু করলো, তখনও যদি আমরা সরকারের পক্ষ থেকে একটু নমনীয় ভাব দেখতাম, বা যে তারা যদি সেটাকে শুধু জামাত শিবির তকমা দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে যদি আমাদের সাধারণ ছাত্রদের পক্ষ হয়ে কথা বলতেন বা তাদের জন্য মানে দেখাতে পারতেন, তাদের মানসিকতা দেখাতে পারতেন যে আমরা তোমাদের সাথে আছি, তাহলেও হয়তো আমরা অনেক আগে থেকে এই সংগ্রামটা, মানে এই নাশকতা বা এই এত যে খারাপ পর্যায়ে চলে আসলো, এটি হয়তো আমরা ঠেকাতে পারতাম। মনে করেন যে হ্যাঁ, হল ভাঙচুরের ক্ষেত্রে ছাত্রলীগের প্রতি অনেক ক্ষোভ, বিতৃষ্ণা, অনেক কিছু কাজ করেছে, অনেক সাধারণ শিক্ষার্থীরা ছিল, আমরাও সেটা দেখেছি। কিন্তু শিক্ষকের গায়ে হাত দেওয়া কি কোনো সাধারণ শিক্ষার্থীর পক্ষে আসলে সম্ভব কিনা? না, অবশ্যই না। শিক্ষকরা সম্মানের পাত্র এবং তাদেরকে কখনোই ছাত্রদের পক্ষ থেকে এটি করবার সম্ভব নয়। সেখানে যেগুলো হয়েছে আমার মনে হয় এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং সেখানে হয়তো বহিরাগতদের কিছু অবস্থান ছিল, সেই কথা এস এম কামাল হোসেন এবং একই সাথে ডক্টর নিজামুল হক ভূঁইয়া বলছিলেন। এবং এস এম কামাল হোসেন, যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে এই ছাত্রলীগকে আমি একটা ছোট্ট করে সময় নেই, বিএনপি টানা আন্দোলনের সময় মানে নির্বাচনের আগে বিএনপি যখন সমাবেশ ডেকেছে, আপনারাও তখন সমাবেশ ডেকেছেন, শান্তি সমাবেশ। আমরা মুখোমুখি পাশাপাশি সমাবেশ হতে দেখেছি, টানা 1 বছরের মতো কোনো সহিংসতার ঘটনা দেখিনি। ছাত্ররা বা অছাত্ররা অনেক কিছু করেছে, আর ছাত্রলীগ তাদের বিপক্ষে দাঁড়িয়েছে, তারাও পাশাপাশি দাঁড়াতে পারতো, সমাবেশ করতে পারতো, স্লোগান দিতে পারতো। লাঠি সোটা নিয়ে, হেলমেট পরে এই যে আক্রমণটা করা, সেটি আসলে আন্দোলনকে এক জায়গায় নিয়ে চলে গেছে। সেটা দরকার ছিল কিনা, রাজনৈতিক ভুল কিনা? দেখেন, উনি হয়তো সেই সময় টেলিভিশন দেখেন এত শোনেন নাই। ছাত্রলীগের সভাপতি সুস্পষ্টভাবে বলেছেন ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনের সাথে ছাত্রলীগ সমর্থন করে। প্রেস কনফারেন্স করে বলেছেন, তারপরে তিনি সমাবেশে বলেছেন আমরাও সময় উপযোগী সংস্কার চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদেরও প্রত্যাশা। কিন্তু কখন মুখোমুখি হলো? মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে বিকৃতি করে ছাত্র ছাত্রীদের ভিতর এনে ছাড়া হলো। সেই বিশ্ববিদ্যালয়ে রাত্রে স্লোগান দিল। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের বলেন না এই রাজাকারের সন্তান, আপনি তো জানেন। সেটিকে বিকৃতি করা হলো, প্রধানমন্ত্রী সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখা হলো। ছাত্রলীগ কিন্তু সেই রাত্রেও ক্যাম্পাসে সমাবেশ করলো, তারা বোঝানোর চেষ্টা করলো ছাত্রলীগ কিন্তু সাধারণ ছাত্রদের মুখোমুখি হয়নি, রাত্রে কিন্তু হয়নি। পরের দিন তারা 3টায় সমাবেশ দিল ছাত্রলীগ, কোঠা সংস্কারীরা সমাবেশ দিল 12টায়, ছাত্রলীগ 3:15 সেই জায়গায় উপস্থিত হলো। কোঠা সংস্কারের একটা অংশ, মানে সাধারণ ছাত্র একটা অংশ সেখানে থেকে গেল সংঘাতটা বাঁধানোর জন্য। সংঘাত হয়েছে, কিন্তু আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো লাশ পড়েনি। কিন্তু তাদের সেই রাজাকার স্লোগান, তাদের কাছ থেকে যে ইমোশনটা জনগণের তুলে নিয়েছিল, ছাত্রলীগের ওই মাঠটা, তাদের রক্তাক্ত চেহারাটা আবার তাদের প্রতি সেই ইমোশনটা জনগণে নিয়ে এসেছিল, সেটা ভুল ছিল কিনা? না, আমি বলি যে ছাত্রলীগ ছাত্রলীগকে তো প্রথম গায়ে হাত দেয় না। আপনি দেখেন ছাত্রলীগের সমাবেশ সেখানে করতে দেবে না, যার ফলে সংঘাতটা বাড়ছে। এবং আমরা পরে ছাত্রলীগের সেখান থেকে ব্যাক করায় নিয়ে এসেছি। যারা বলেন তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোনো ধারণা নাই। একটা ছাত্র সংগঠন, সরকারি ছাত্রলীগের মতো ছাত্র সংগঠন, সেই সংগঠনের নেতাকর্মীরা যদি বিকেলে হলে ঢুকে যাইত, তাহলে কেউ হলেতে বের করতে পারতো না, গেটে দাঁড়াইতে। এই জায়গা যারা ছাত্র রাজনীতি, মানে হাজার হাজার ছাত্রছাত্রী হয়েছিল, না হাজার হাজার, শোনেন, সাধারণ হাজার হাজার ছাত্র রাত্রে যারা হল দখলে গেছে, তারা কিন্তু আপনাদের টেলিভিশন, আপনার যে কোনো একটা টেলিভিশন আমি দেখেছি 30 জন শিবির ক্যাডাররা এফ রহমান দখল করেছেন। আমরা যদি ওই রাত্রে পুলিশ পাঠাই,
ওই রাত্রে যদি আমরা বিএনপির মতো, বিএনপি যা করেছিল তাই যদি করতাম, রক্তপাত হতো। মাননীয় প্রধানমন্ত্রী, সাধারণ ছাত্ররা আহত হোক, সাধারণ ছাত্ররা পুলিশ দ্বারা নির্যাতিত হোক, মাননীয় প্রধানমন্ত্রী আপনারা ছাত্রলীগকে তুলে নিয়ে আসছেন। শোনেন, আমাদের কাছে বড় দুর্বলতা হচ্ছে সাধারণ ছাত্ররা। না হলে এই যে তাহলে সেই সাধারণ ছাত্রগুলো বুকে কেমন করে গুলি হলো? আমি বলে সাধারণ ছাত্ররা বাইরে যে কয়জন মারা গিয়েছেন, আমরা তো বলছি বিচার বিভাগের তদন্ত হবে কারা মারছে। যাদেরকে জামাত বিএনপি সশস্ত্র ক্যাডাররা তাদেরকে সামনে রেখে এই ঘটনা ঘটছে, আমি যদি বলি যে তারা রক্ত চাইছে, নাহলে কেন আমেরিকায় খবর গেল যে 2 জন মারা গেছে, মারা যায়নি, কেন এটা গেল? সেটা আপনাদের বিশ্বাস করাতে হবে যে সেটা আপনারা করেন নাই। আমি মানুষ এখন বিশ্বাস করে যে এই মানে সাধারণ মানুষের জীবন নেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে ধ্বংসস্তূপে পরিণত করেছেন, ধ্বংসযজ্ঞ চালিয়েছেন সমস্ত স্থাপনাগুলো, যেগুলো বাঙালির মানে সক্ষমতার প্রতীক। যেগুলো আপনি পদ্মা সেতুর উপর হামলা করতে চেষ্টা করেছেন, যেগুলো সক্ষমতার প্রতীক। আজকে যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, বাংলাদেশ উন্নত দেশ হিসেবে এগিয়ে যাক, বঙ্গবন্ধুর তনায় যে স্বপ্ন দেখেছেন, যে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য উন্নত সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করুক, এইটা যারা চায় না, তারা আমাদের দেশের এই সাধারণ ছাত্রকে সামনে রেখে এই ধ্বংসস্তূপে। আপনি একটা সাধারণ ছাত্রদের সমন্বয়কারীরা কি বলেছেন? তারা বলেছেন যে এই অগ্নিসন্ত্রাস, এই অপশক্তির সাথে এই ধ্বংসস্তূপ যারা চালিয়েছে তাদের সাথে সাধারণ ছাত্রদের, কিন্তু তারপরেও অনেক ক্ষতি হয়ে গেছে, জাতীয় সম্পদ ধ্বংস হয়েছে, জনগণের খুব প্রিয় যানবাহন ধ্বংস হয়েছে। কিন্তু বলা হচ্ছে 150 জন মৃত এখনো পর্যন্ত বলা হচ্ছে। আমরা এখনো পর্যন্ত সরকারিভাবে বা বেসরকারিভাবে মৃতের সংখ্যা, সময় দেবেন? 1 মিনিট দিতে পারবো না, 30 সেকেন্ডে বলবো। আমি দেখেন, যারা 13, 14, 15 অগ্নি সন্ত্রাস করে পেট্রোল বোমা মেরে 3 বছরে 300-র অধিক লোককে হত্যা করেছিল। আমি যদি বলি আজকে ডিবির প্রধান হারুনের কথা শুনে যে তারেক জিয়া সেই সময় নির্দেশ দিয়েছিল, আজকেও তারেক জিয়া নির্দেশে সাধারণ হত্যা এসএম কামাল হোসেন বিএনপির পক্ষ থেকে বা অন্যদের বলা হচ্ছে সকল কিছু দোষ আপনারা তাদের কাছে দিবেন এবং মির্জা ফখরুল সাহেব বলেছেন। কিন্তু যেহেতু আপনারা প্রমাণ পাচ্ছেন, 2 সেকেন্ডে প্রশ্ন, মির্জা ফখরুল সাহেব বলছে যে বিএনপির উপর দায়িত্ব চাপাচ্ছে এই ধ্বংসস্তূপের, তাহলে সাধারণ ছাত্ররা বলছেন আমরা জড়িত না, আর বিএনপি জামাতের পক্ষ থেকে মির্জা ফখরুল বলছে বিএনপির উপর দায়িত্ব, কে জড়িত? তাহলে মির্জা ফখরুল কি বলতে চায় সাধারণ ছাত্ররা জড়িত? মির্জা ফখরুল বলতে চায় আপনারা এটা গুলি করে মেরেছেন। আমরা দায় চাপাতে, বাংলাদেশের মানুষ না, আজকে বাংলাদেশের ব্যবসায়ীরা, বাংলাদেশের সাধারণ মানুষ বুঝছে এটা সাধারণ ছাত্রদের কাজ না। এইটা আজকে ডিবির হারুন সাহেব যে কথা বলেছেন, তিনি যেটা ডিবি প্রধান যেটা বলেছেন সেটা তার বলার বাইরেও নিশ্চয়ই কোনো প্রমাণ না আছে। সেই প্রমাণগুলির অপেক্ষায় আমরা আছি যে সেগুলি বের হলে নিশ্চয়ই সবাই বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে যে আছেন সেটা শেষ হবে। বিরতির পর জানতে ফিরবো কি তাহলে সামনে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমি একটু অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়ার কাছে যেতে চাই। স্যার, এখনো পর্যন্ত সবকিছু মেনে নেওয়া হয়েছে, প্রজ্ঞাপন জারি হয়েছে, কোটা আন্দোলন শেষ, বাইরে আমরা যে সহিংসতা দেখছিলাম তাও শেষ, কিন্তু এই আন্দোলন শুরুর আগে আপনারা একই সাথে আন্দোলন করছিলেন, সেটা কি শেষ হলো নাকি সামনে আরো কিছু আছে? না, আমাদের আন্দোলন এখনো অব্যাহত আছে। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী মহোদয় আমাদের সাথে একটা বসার কথা ছিল 29 তারিখে, গত বৃহস্পতিবার। কোটা আন্দোলনের কারণে আমাদের সাথে যে আলোচনাটি হয় না। আমরা আশা করব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষক এবং শিক্ষাবান্ধব, উনি আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমার মনে হয় যে আমরা সেটা সমাধান হবে বলে আমরা। তার মানে শিক্ষার্থীরা ক্লাসে দ্রুত ফিরতে পারবে। শিক্ষার্থীদেরকে আহ্বান করব যেন তাদের যৌক্তিক আন্দোলন করেছে, তাদের দাবি মানা হয়েছে। গার্জিয়ানদেরকে আহ্বান করবো আমাদের শিক্ষার্থীরা যেন ক্লাসে ফেরত আসে, কারো হাতের পুতুল যাতে না হয়, কেউ রাজনৈতিকভাবে আমাদের শিক্ষার্থীদেরকে যারা কেউ যেন ব্যবহার না করতে পারে, সেদিকে আমার মনে হয় সব অভিভাবকের লক্ষ্য রাখা উচিত বলে মনে করি। আচ্ছা, আদিলুর রহমান, এখনও কারফিউ চলছে, কয়দিন চলবে আমরা জানি না। আপনার কি মনে হয় যে এটি একটু শান্ত পরিবেশ আনার জন্য কি করা দরকার?
না, সরকারকে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং এই সংকটের স্থায়ী সমাধান করতে হবে। এই কারফিউ চলছে, আমাদের দেশের জনগণ এখন ইন্টারনেট নেই, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, দোকানপাটে সব কেনাবেচা বন্ধ, মানে এই যে আমাদের একটা অচল অবস্থা, এটি তো বেশি দিন চলতে দেওয়া যায় না। এটি বেশি দিন চললে আমরা অর্থনৈতিকভাবে একদম ভেঙে পড়বো এবং দেশ একদম খাদে পড়ে যাবে। সেজন্য খুব তাড়াতাড়ি সরকারকে এই সমাধান করতে হবে এবং শুধু তাদের কোটা মানা হয়েছে ঠিকই, কিন্তু সেই সাথে সাথে যে মায়ের বুক খালি হয়েছে সেগুলো ক্ষতিপূরণ দিয়ে তো আসলে মায়ের কাছে সন্তান তো অমূল্য, তার তো ক্ষতিপূরণ দিয়ে সেটা পূরণ করা যাবে না। কিন্তু সরকারকে আসলেই আন্তরিক হতে হবে যাতে ছাত্ররা আসলেই ফিরে যেতে পারে বিশ্ববিদ্যালয়ে এবং পড়াশোনা করতে পারে, এবং তাদের যে দাবিগুলো আছে সেগুলোর দিকে সিরিয়াসলি সরকারকে চিন্তা করতে হবে এবং সেগুলো মেনে নিলেই আমার মনে হয় যে এইটার একটা দ্রুত সমাধানের দিকে আমরা যেতে মানে পারবো। স্থায়ী একটা শান্তির পথ আসবে। এস এম কামাল হোসেন, কবে স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি? আমি আগে দেশবাসীকে একটা আহ্বান জানাই যে বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা বিশ্বের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা সকল সংকটে, সকল ক্রাইসিসে বাংলাদেশের মানুষকে আহ্বান করবেন, বাংলাদেশের মানুষ তার পাশে দাঁড়ান। আজকের এই সংকটময় মুহূর্তে অনেক দিনমজুর, রিক্সা চালক, সাধারণ খেটে খাওয়া মানুষ, ছোট ব্যবসায়ী, এরা এই কয়েকদিন বেকার, তাদের কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, দেশের সকল হৃদয়মান মানুষকে এবং বিত্তশালীদের অনুরোধ করেছেন, আহ্বান করেছেন এই সময় তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য, তাদেরকে সহযোগিতা জানানোর জন্য, যেন কেউ খাদ্যে কষ্ট না পায়। আর আপনি যে কথা বলেছেন, দেখেন আজকে আমরা ছাত্র রাজনীতি করেছি, ছাত্র আন্দোলন করেছি, বিরোধী দলের, সরকারি দলের বিরুদ্ধে আন্দোলন করেছি, গণতন্ত্রের আন্দোলন করেছি, কোনোদিন সাংবাদিকদের উপর হামলা হয়নি। আমি আজকে প্রতিদিনের মতো একটি পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জে একটা মেয়েকে, তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, যৌন হয়রানি করা হয়েছে, উল্লাস করেছে, তাকে রাস্তায় পিটিয়ে ফেলে। আজকে দেখেন এটা শুরু হয়েছে কবে? বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন সাংবাদিকদের হত্যা করেছে, আমি শেষ করতেছি। আবার 28 অক্টোবর বিএনপি যখন আন্দোলন 40 জন সাংবাদিক আহত করেছিল। আজকেও দেখেন তাদের টার্গেট ছিল সাংবাদিক, তাদের টার্গেট ছিল আইন শৃঙ্খলা বাহিনী, তাদের টার্গেট ছিল সাধারণ মানুষ, তাদের টার্গেট ছিল উন্নয়নের স্থাপনাগুলোর উপর হামলা করা। অর্থাৎ তারা বাংলাদেশটাকে আজকে প্রমাণ করেছে যে তারা যে জঙ্গিবাদের সরকার, জঙ্গিবাদের বানাতে চায় বাংলাদেশকে, তারা যে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় বাংলাদেশকে, আজকে এই সাধারণ ছাত্রদেরকে সামনে রেখে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা কাজ করছে। আমি মনে করি আপনি ইতিমধ্যে দেখেছেন ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি যে জননেত্রী বঙ্গবন্ধুতে আমাদের দেশে একজন বঙ্গবন্ধু তনয় আছেন, শেখ হাসিনা আছেন, যিনি মানুষের চোখের ভাষা বোঝেন, চোখের কথা মানে মনের কথা বোঝেন এবং মানুষের কষ্ট উপলব্ধি করতে পারেন। এই কারণে বঙ্গবন্ধু তনয় মানুষের সাথে, দেশের মানুষকে যাতে ভালো থাকার জন্য আস্তে আস্তে এই যে তারেক জিয়া সৃষ্ট যে কতদিন পরে হবে এটা জানার জন্য আমি মনে করি যে প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে। কালকে অফিস আদালত শুরু হচ্ছে, অফিস ব্যাংক খুলতেছে, আপনি ইন্টারনেট আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। হয়তো আমরা কেউই জানি না যে কবে নাগাদ এটা ঠিক হবে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য।